হলো এবং বিশেষভাবে অমিত শাহ বলছেন ক্রোনোলজি দেখিয়ে, ক্রোনোলজি অর্থাৎ যেহেতু লোকসভার বাদল অধিবেশনের আগের দিন এই ব্যাপারটার একটা লিকেজ হচ্ছে, কোথাও এই জায়গাটা থেকে দাঁড়িয়ে পয়েন্ট কাউন্টার পয়েন্ট অর্থাৎ বিপরীত যুক্তি, যুক্তি, প্রতিযুক্তি বিভিন্নভাবে আসছে এবং রীতিমতো এটা কিন্তু একটা পরিস্থিতি তৈরি করেছে। কেন এই বিষয় আড়ি পাতা নানাভাবে হচ্ছে, তথ্যগুলোকে অন্যের কাছ থেকে কিভাবে নিয়ে আসবো তার স্ট্র্যাটেজি এবং কৌশলকে জানবো, এটা এখন দুনিয়াব্যাপী রাজনীতিতে এটাই এখন একটা মুখ্য প্রতিপাদ্য বিষয় হয়ে সামনে আসছে। গণতন্ত্র যে সংজ্ঞা আমরা জানি, বিরোধী পক্ষ, সরকারি পক্ষ, সমস্ত জায়গায় কোথাও এই সংজ্ঞাগুলো দ্রুত বদলে যাচ্ছে। এই দ্রুত পরিবর্তনশীল সময় বাংলা বলছে, আজকেও আমরা তাই রেখেছি যে বিরোধী পক্ষ কি ক্রমশ একত্রিত হচ্ছে এবং এই একটা ইস্যু তৈরি হয়েছে যা কিন্তু অনেকের কাছে ভয়াবহ বলে মনে হচ্ছে। ক্রমবর্ধমান ভারতীয় জনতা পার্টির তার যে রাজনীতি, সেই রাজনীতির বিপক্ষে দাঁড়িয়ে বিরোধী পক্ষ মনে করছে উপযুক্ত সময় এসে গেছে। সত্যিই কি তাই? এবং এটা কতদূর অবধি 2024 পর্যন্ত কি প্রভাব ফেলতে থাকবে, না আরও কিছু ট্রেলার এটা শুরু হয়েছে, আরও কিছু দেখা বাকি রয়েছে। পেগাসাস নিয়ে আজকে আমরা প্রথমে এই বিতর্ককে সামনে যখন এগিয়ে নিয়ে যাব, শুরুতেই মুখ্যমন্ত্রী গতকালে আমরা জানি 21শে জুলাইয়ে তার প্রধান প্রতিপাদ্যই ছিল পেগাসাস। আজকেও তিনি সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেক্ষেত্রেও বিভিন্ন বিষয়গুলো এসেছে। দিল্লি যাওয়ার প্রাককালে এই গোটা ব্যাপারটার মধ্যে ভালোভাবে সলতে পাকানো চলছে এবং সেই ক্ষেত্রে সামনের দিকে থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজও পেগাসাস নিয়ে ঠিক কী বলেছেন শুরুতে একটু প্রথমে দেখে নেব। একদিকে পেগাসাস মোদিবাবুর নাবিশ্বাস, একদিকে পেগাসাস ইটস এ ডেঞ্জারাস ফেরোসাস। আমরা আবার বলছি, এটা সকলের কণ্ঠ বন্দি করবার। ফোনটা রেখে লাভ কি? এটা আইদার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেওয়া উচিত। আমরা তো কাজের জন্য এটা ব্যবহার করি। আমি মনে করি যে পেগাসাস হচ্ছে ওয়াটারগেট কেলেঙ্কারির থেকেও বড় কেলেঙ্কারি, এমার্জেন্সির থেকেও সুপার এমার্জেন্সি। এসব হিটলারি কায়দা দিয়ে ভয় দেখিয়ে কতদিন মানুষকে ভয় দেখিয়ে রাখবে? আজকে মিডিয়া ভীত সন্ত্রস্ত, আজকে জুডিশিয়ারিকে কবজা করেছে এই করে, আজকে পলিটিক্যাল পার্টির লিডারদের কথা বলতে দেওয়া হয় না, কাউকে কথা বলতে দেওয়া হয় না। প্রত্যেকটা এজেন্সি পেগাসাস এ, আর একটা এজেন্সি পেগাসাস বি, আর একটা এজেন্সি পেগাসাস সি, এ টু জেড পেগাসাস তৈরি হয়েছে। আজকে নয়, আমি দীর্ঘদিন বলেছি। এটা তো আমি লুকোপ্লাস্টার লাগিয়েছি, মানে ওদের মুখে লুকোপ্লাস্টার লাগানো উচিত যারা এসব করছে। এটা তো আমার সিম্বলিক প্রতিবাদ। আগে আমরা কেউ কেউ ভাবতাম হোয়াটসঅ্যাপটা সেফ, নট এট অল সেফ, সবচেয়ে বড় আনসেফ, ওটার মধ্যে দিয়েই ঢোকাচ্ছে, সব তুলে নিচ্ছে। 2, ফেসটাইম অডিও আমরা ভেবেছিলাম সেফ, টোটাল আনসেফ, পেগাসাস সব খেয়ে নিয়েছে। আমার অফিসের ভেতরকার মিটিংটা টোটাল রেকর্ড করে নিয়েছে। কি করে নিল? আমি তো ক্যামেরাকে ডাকিনি, আমি তো ভিডিও করিনি। পিকের ফোনটা অডিট করতে গিয়ে দেখছে। কতটা বিষয়টাকে সিরিয়াসলি এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানালেন যে এই যে তিনি সেলোটেপ দিয়ে করেছেন, এটা একটা সিম্বলিকভাবে তিনি এই প্রতিবাদটাকে রাখছেন। যে বিষয়টা আজকে তথ্যর যুগ, আমরা জানি আজকে যুগ, যার কাছে যত তথ্য ডেটা রয়েছে সে তত বেশি ধনী। এমনিতেই ভারতীয় জনতা পার্টি একটি ধনী পার্টি এবং সর্ববৃহৎ একটি পার্টি। সেই ক্ষেত্রে যদি তার বিরুদ্ধে বিরোধী পক্ষ যদি বিপন্নতা বোধ করে এবং একত্রিত হয়, সেটা কিন্তু ভারতবর্ষের মানুষের কাছে যথেষ্ট মানে রাখে। তার কারণ হচ্ছে অন্যদিকে জনগণের উপর বেশ কিছু বোঝা চেপে রয়েছে, যে বোঝাগুলো কিন্তু তাদের প্রতি মুহূর্তে জীবনযুদ্ধের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এরকম একটা দ্বিবিধ পরিস্থিতির মধ্যে দিয়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে পেগাসাস ফেরোসাস ডেঞ্জারাস, অন্যদিকে বলছেন মোদিবাবু এবং অমিতবাবু নাবিশ্বাস। কেন বলছেন এই কথাটা? দুটো কথা, ডেঞ্জারাস যদি এটা হয় তাহলে মোদিবাবু বা অমিত শাহ কেন নাভিশ্বাস? প্রথম এই প্রশ্নটাকে নিয়ে প্যানেলের কাছে যাব।
রয়েছেন কোহিনুর মজুমদার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, কামরু চৌধুরী প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, কেয়া ঘোষ রাজ্য বিজেপি নেত্রী এবং অধ্যাপক ঝন্টু বড়াই, তাকেও স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে একটু কোহিনুর সবার কাছ থেকে সংক্ষেপে জেনে নেব, যদি এই ডেঞ্জারাস ফেরোজাস হয় তাহলে মোদিবাবু অমিত শাহ নাভিশ্বাস কেন হবে? তাহলে নিজেদের পরিস্থিতিকে নাভিশ্বাস করে তোলার জন্য কি পেগাসাসকে তারা কি ব্যবহার করবেন? কেননা পেগাসাস তো শুধুমাত্র সরকারকে বিক্রি করে, তার এই সফটওয়্যারের মধ্যে দিয়ে যে কোনো সরকার জানতেই চাইতে পারে। তাহলে কি আমরা একটা সার্ভেলেন্স সিস্টেমের মধ্যে দিয়ে দেশকে তৈরি করার কথা ভাবছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ? কি বলতে চাইছেন মুখ্যমন্ত্রী, তুমি একটু ক্লিয়ার করো। দেখুন, ব্যাপারটা হচ্ছে একটা ফ্যাসিস্ট শক্তি আজকে দেশকে শাসন করছে। মানে আগে যেমন হিটলারের কায়দায় লোক থাকতো, জানলার তলায় লোক কান পেতে শুনতো যে কে কি বলছে, কে কি করছে, সেই জায়গাটা আজকে নিয়ে চলে গেছে কেন্দ্রের মোদি অমিত শাহ সরকার। আজকে আপনি ভাবুন, আমি একটা পলিটিক্যাল পার্টি, আমি কি আমার স্ট্র্যাটেজি করব, কি কথা বলবো কি না বলবো, সেটা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা জেনে যাবে। কার নাম আছে এই লিস্টে? এই লিস্টে নাম আছে প্রাক্তন বিচারপতি, বর্তমানে রাজ্যসভার সদস্য রঞ্জন গগৈর বিরুদ্ধে যিনি কমপ্লেনেন্ট ছিলেন, তার নামও, তার ফোনও ট্যাপ করা হয়েছে, তার ফোনেও আড়ি পাতা হয়েছে। তো আজকে এটা ধরা পড়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 3 বছর আগে বলেছিলেন তার ফোন ট্যাপ হচ্ছে, আজকে এসে এটা বিদেশ থেকে আমরা জানতে পাচ্ছি এবং 17টা অর্গানাইজেশনকে দেওয়া হয়েছে, আপনারা সবাই জানেন, গার্ডিয়ান সমেত। তারা আজকে এই জিনিসটা লিক করে নামগুলো দিয়েছে এবং এই নামের মধ্যে বিরোধী দলের সবার নাম আছে, এমনকি সরকারের মন্ত্রী এবং সরকার সমর্থক, যা সরকার যাদের বিশ্বাস করে না তাদের নামও আছে। এটা স্বাভাবিক। আজকে যখন এই জিনিসটা প্রকাশ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এটা তো গণতন্ত্র, এখানে প্রকাশ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এই ফ্যাসিস্ট শক্তি ভারতের সংবিধানটাকে তছনছ করে দেওয়ার চেষ্টা করছে। এই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আজকে সারা ভারতবর্ষ একত্রিত হচ্ছে। একে তো পেট্রোল ডিজেলের দাম, মূল্য বৃদ্ধি থেকে শুরু করে জিএসটির ব্যর্থতা, নোটবন্দি, জিডিপি, আনএমপ্লয়মেন্ট, লম্বা লিস্ট আছে। তারপরেও এই এনআরসি এবং এই আড়ি পাতার মতো দমন নীতি, মানে সরকার একে ব্যর্থ, তারপর মানুষের যে কথা, মানুষের যে আওয়াজ, মানুষের যে প্রকাশ, সেটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা, সেটাকে দমন নীতি করার চেষ্টা, এটা হয়ে আসছে। এবং এইটা হতে হতে আজকে 2 দিন আগে এই সুপ্রিম কোর্টে সেডিশন মামলা নিয়ে চড়থাপ্পড় খেয়ে এসছে কেন্দ্রীয় সরকার। তো আপনি বুঝতেই পারছেন যে সরকার আউট অ্যান্ড আউট একটা ফ্যাসিস্ট, বা যদি আমি বলি এটা ইংরেজ সরকারের একটা প্রো বা লাইট রূপ, বলে না, প্রো লাইট, ম্যাক্স প্রো লাইট 2.0, সেটা ভার্সন, সিকুয়েল ভার্সন, ইংরেজদের সিকুয়েল ভার্সন। তো এই ভার্সনটা যেমন ইংরেজ 1947 সালে চলে গেছিল, তেমনি 2024 সালে ইংরেজদের যেভাবে 47 সালে নাভিশ্বাস উঠেছিল, তাদের যারা সবথেকে যোগ্য উত্তরসূরি, সেই বিজেপিরও নাভিশ্বাস 2024 সালে উঠে একেবারে ভারতবর্ষ থেকে বিদায় হবে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। একদম পরিষ্কার করে আমরা বোঝাতে চাইলাম যে কোহিনুর হচ্ছে যে অর্থাৎ ব্যাকফায়ার করবে, এটা ব্যাকফায়ার করবে, অর্থাৎ পরিষ্কার। কামরুবাবুর কাছে জানতে চাইব, ডক্টর সুব্রমণিয়াম স্বামী এটা প্রথমে একটা তিনি বলেছিলেন যে আসতে চলেছে, হয়তো বা আসবে, নাও আসতে পারে, কিন্তু এসে যাবে, এসে গেল, এবং বিভিন্ন নাম, অর্থাৎ পুরো জিনিসটার যে একটা লিকেজটা এবং এটা একটা ইনভেস্টিগেশনস, এই ইনভেস্টিগেশনটা রিভিল মানে এলো নিশানায় সবাই। এটাকে একটা আতঙ্ক, যে আতঙ্ক মানুষ অনেক সময় আতঙ্ক এককাট্টা হয়ে যায় না, একটা সত্যিকারের আতঙ্কের জেরে বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হবে পেগাসাসের কারণে, না কোনো আইডিওলজিক্যাল প্রশ্নকে ঘিরে তারা একত্রিত হতে চলেছে? কামরু চৌধুরী। সুজিতদা, প্রথমে তো আমি আমাদের দেশবাসী সবাইকে আজকে কংগ্রাচুলেশনস জানাই, কারণ শাসক দল এবং প্রধান বিরোধী দল ওরা তো ভুলে গেছে আজকে যে আমাদের 75তম ন্যাশনাল ফ্ল্যাগ ডে আজকে, আমরা আজকে দিয়ে ফ্ল্যাগটা আমরা আজকে গ্রহণ করেছি। যাই হোক, কারণ ওরা তো কোনো ভূমিকা ছিল না। পরিষ্কার করে দিই দর্শকের তুললেন যে আজকেই ভারতবর্ষের যে পরিষদ, তারা ভারতবর্ষের এই ত্রিবর্ণ রঞ্জিত পতাকাকে ভারতের জাতীয় পতাকা হিসাবে গ্রহণ করেন। কামরুবাবু, এইবার আসি পেগাসাসের প্রজেক্টটা নিয়ে। কেন প্রজেক্টটা বলি, এই প্রজেক্টে দেখুন বিজেপি দলটাকে আমি দোষ দেব না, কারণ এই টোটাল স্ক্যান্ডালটাকে আমি নাম দিয়েছি স্নুপেন্দ্র শাহ, মানে স্নুপেন্দ্র শাহ,
আমি নাম দিয়েছি, কারণ এই দুজন গুজরাটির এইটা হচ্ছে একটা কনস্পিরেসি। এই কনস্পিরেসিতে যারা যারা এসছে আওতায়, দেখুন অডাসিটিটা দেখুন যে এত কিছু স্ক্যান্ডাল হওয়ার পর 45টা দেশের মধ্যে 40টা দেশে প্রায় ইনকোয়ারি লঞ্চ করে দিয়েছে, এবং আমাদের ভারতবর্ষর প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যারা ডাইরেক্টলি ইনভলভ এটা নিয়ে এখন অবধি কোনো একটা স্টেটমেন্ট অবধি দেয়নি, বরংশ এটাকে জাস্টিফাই করছে যে আমরা তো কিনেই নি। যখন আপনারা কিনেন নেই তাহলে আপনারা ডাইরেক্টলি অন দ্য ফেস অফ দ্য পার্লামেন্ট বলুন যে আমরা পেগাসিস সফটওয়্যারটা ভারতবর্ষে আমরা কিনে নেই। এই কথাটা আপনার বলার দম নেই, কারণ হচ্ছে এটা এখন ইন্টারন্যাশনাল ওয়াচডগের ভিতরে চলে গেছে যে পেগাসাস সফটওয়্যার কয়েক হাজার কোটি দিয়ে ভারতবর্ষতে কিনা হয়েছিল। কেন কিনা হয়েছিল? টু স্পাই এগেনস্ট অপোজিশন লিডার্স। বিরোধী দলের যত আমাদের রাহুল গান্ধীর বিরুদ্ধে, রাহুল গান্ধীর 5 জন রয়েছে ওনার অ্যাডভাইজার্স, তার মধ্যে বিরোধী আরও দলগুলো রয়েছে, যেটা কোহিনুর মজুমদার বলল এই মুহূর্তে, সুপ্রিম কোর্টের জাজের যার এগেনস্টে অভিযোগ এনেছিল যে মহিলাটা, তার বিরুদ্ধে রয়েছে। ইভেন আপনার এই যে আজকে বিজেপির এমপি সুব্রমণিয়াম স্বামী যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো তো উনার বিজেপির এমপিও বলছে এই কথাটা। তার মানে গুরুত্বটা বুঝুন। আজকে দেশের যদি সরকার যদি এই সফটওয়্যারটা না কিনে থাকে এবং রাহুল গান্ধীর উপরে যদি স্পাইং এর র্যাকেটটা থাকে, তাহলে কি পাকিস্তান করলো, না চায়না করলো, না মাওবাদীরা করলো? কে করলো এটা স্পাইংটা রাহুল গান্ধীর মোবাইলের উপরে? কে করলো প্রশান্ত কিশোরের? কে করলো অভিষেক ব্যানার্জির উপর? তো এই আনসার উত্তরগুলো একমাত্র পাওয়া যাবে একটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি অথবা একটা কোর্ট মনিটর, একটা জুডিশিয়াল প্রোব। আপনি কি আশাবাদী যে পার্লামেন্টারি কমিটি তৈরি করবে এই ক্ষেত্রে সরকার? না 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 না, এই তো কোহিনুর একটু আগে বললো একটা ফ্যাসিস্ট সরকার থেকে ডিনাইল মোডে তো রয়েছে 24 ঘন্টা, 24/7 ডিনাইল মোডে। না আমরা জানি না, আমরা কিচ্ছু করিনি। রাম মন্দির জমি কিনা নিয়ে এত বড় কেলেঙ্কারি হয়ে গেল, যেখানে আস্থা নিয়ে বিষয়টা রয়েছে কোটি কোটি লোকের, সেই জায়গাটাও ডিনাইল মোডে। আপনার এই পেগাসাস সফটওয়্যার নিয়েও ডিনাইল মোডে রয়েছে, রাফেল নিয়ে ডিনাইল মোডে। শুনলাম কামরু বাবু আপনার কথা। আমি কেয়া ঘোষের কাছে আসবো, তারপর শেষ আমি এই পর্যায়ে আমি অধ্যাপক ঝন্টু বড়াইয়ের কাছে আসবো। সবাই বলছে যে ভারতীয় জনতা পার্টি সরকার একটি ফ্যাসিস্ট সরকার এবং তারা বিরোধীদের উপর সার্ভেলেন্স করবে, মানে জাসুসি করবে, অর্থাৎ গোয়েন্দাগিরি চালাবে বলে 1000 কোটি টাকা দিয়ে পেগাসাসকে তারা ক্রয় করেছে। এখন এটা লিকেজ হয়ে যাওয়ার পর এটা একটা বিস্ফোরক পরিস্থিতি তৈরি করেছে, যেটাকে সামাল দেওয়া যাচ্ছে না। মুদ্রা এই বিষয়টা আছে, যে কারণে নাবিশ্বাস বারবার পরপর দুবারই বললেন যে পেগাসাস নরেন্দ্র মোদী, অমিত শাহ নাবিশ্বাস। সুজিতা 10টা সেকেন্ড খালি একটা ক্লারিফিকেশন দিয়ে একটা 10টা সেকেন্ড কেয়া দেবী। দেখুন বিজেপির আইটি সেলের চিফ অমিত ওয়ালভিয়া একটা রিটুইট করেছেন, যেখানে উনি বলেছেন এই কথাটা যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে অরিজিনাল যে সার্ভে করেছিল তারা নাকি ওটা অ্যাকসেপ্ট করেনি যে এতটা 50,000 লিস্ট ওদের নামে। এবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যে টেকনিক্যাল ওয়েবসাইটটা রয়েছে, ওরা টুইটার হ্যান্ডেল থেকে আবার এইটাকে বলেছে যে না, সেলেক্টিভলি ওই রিপোর্টটাকে এনে কোট করা হয়েছে। ঠিক আছে, কেয়ার যুক্তিটা শুনে নি, তারপর না হয় কাউন্টারে আপনারটা আবার অবশ্যই আসবে। আসলে না সুজিতদা, এখানে 3:1 প্যানেল তো, তাই আমাকে একটু সময় দিতে হবে। আপনি প্রথমেই বলে দিলেন ডেঞ্জারাসের উত্তরটা দিয়ে দিই। আমি শুরু করছি, আপনাকে একটা কবিতা শুনি, বেশিক্ষণ 10 সেকেন্ড সবাই। এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং, চলো দেখি কোলা ব্যাং, প্রজাতির আছে কি ঠ্যাং। এপাং ওপাং ঝপাং সুর ধরেছে পটাং, ব্যাং ডাকে গ্যাং গ্যাং, হাতির কত বড় ঠ্যাং। এই কবিতার লেখিকা হলেন আর কেউ নন, স্বয়ং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো উনি যে এই পেগাসাস, যিনি এই এপাং ওপাং ঝপাং এর সঙ্গে কোলা ব্যাঙের ঠ্যাং, হাতির ঠ্যাং এই নিয়ে কবিতা যিনি লেখেন, তিনি এই পেগাসাস ডেঞ্জারাস যে করবেন এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এবারে এসে মূল পর্বে আপনি যে প্রশ্নগুলো করলেন বা আমাদের এই প্যানেলে যারা বিরোধী রয়েছেন তারা যেগুলো করলেন, প্রথম কথা আমি সব থেকে বড় উদাহরণ আমি বলতে চাই যে এই যে অ্যামনেস্টির কথা যেটা কামরুজ্জামান দা বললেন, অ্যামনেস্টি যেটা পরবর্তীকালে তারা একটা ইসরায়েলের একজন সাংবাদিক ওমর খালেদ তিনি বলেছেন যে অ্যামনেস্টি বলেছে যে আমরা ভেবেছি সম্ভাব্য নামগুলো থাকতে পারে, তারা কোথাও বলেনি কিন্তু আড়ি পাতা হচ্ছে না। আমাকে বলতে দিতে হবে সুজিত, আমাকে বলতে দিতে হবে, তারপর আপনার প্রশ্ন আমি নেব।
অ্যামনেস্টি বলেছে তাদের মনে হতে পারে, অর্থাৎ কি মনে হচ্ছে সেটা নিয়ে আমাদের দেশের এই রাহুল গান্ধীর পার্টি থেকে মমতা ব্যানার্জির পার্টি থেকে শুরু করে বিভিন্ন যারা হালে পানি পাচ্ছেন না ভারতীয় জনতা পার্টির এগেনস্ট, এবং অদ্ভুত ভাবে ক্রোনোলজিকো সমঝো, আমিও বলছি ঠিক সংসদের বাদল অধিবেশনের আগে আসলে কিছু নেই এখানে বিরোধীদের করার বলার, তাই একটা পেগাসাসকে ইস্যু করা হলো। এইবার যে কোম্পানি এনএসও, সুজিত দা, সেই এনএসও বলছে আমরা এটা দিইনি, কিন্তু কি হলো অ্যামনেস্টি তারা একটা এনজিও, তাদের কথাকে বিশ্বাস করা হলো। কিন্তু যে কোম্পানি খোদ তারা তৈরি করেছে এই স্পাইওয়্যার বলি বা সফটওয়্যার বলি, যাই বলি, অ্যাপ যাই বলি না কেন, তারা বলছে আমরা দিইনি। কিন্তু না, বিরোধী বিশেষ করে রাহুল গান্ধীর পার্টি থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি জাতীয় আঙ্গিকে ধরছিই না, তারা সেই এনএসওর কথা শুনলেন না, শুনলেন কি অ্যামনেস্টির কথা। এবং পরবর্তীকালে আসি, অ্যামনেস্টি এমন একটি কোম্পানি, তাদের ডেফিনেটলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। আপনি জানেন অ্যামনেস্টির কাছে যখন ভারত সরকার বলেছিল যে তুমি তো ভারতবর্ষে অপারেট করছো এনজিও, তোমাদের যে বিদেশ থেকে ফান্ডিং আসছে, কোথা থেকে ফান্ডিং আসছে আমাদের জানাও। অ্যামনেস্টি কি করলো, হিসেব দিল না, তারা বলে ভারতবর্ষে আমরা কাজ করতে পারবো না বলে দোকানপাট বন্ধ করে চলে গেল। এইবারে আসে আড়ি পাতার প্রসঙ্গে, সুজিত দা, আপনার মতন সাংবাদিক আপনার নিশ্চয়ই স্মরণে আছে এবং কামরুজ্জামানদার অবশ্যই স্মরণে আছে, না থাকলে আমি স্ক্রিনশট ভিডিও দেখাবো। 2012-13 এই সময় নাগাদ ইউপিএর তদানীন্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি বলেছিলেন যে হ্যাঁ আমাদের সরকার আড়ি পাতে এবং আড়ি পাতাটা ন্যায্য। সেই কামরুজ্জামান এখন বড় বড় কথা বলছেন, সেই কংগ্রেস এখন বড় বড় কথা বলছে, লজ্জা ঘৃণা পায় তিন থাকতে নয়। আর এই কোহিনুরের কথা কি বা বলবো, যার দলের মুখ্যমন্ত্রী এমন ভুলভাল বলেন। মুখ্যমন্ত্রী যখন, আমি বলে দিচ্ছি, মুখ্যমন্ত্রী গতকাল থেকে পাশে বসিয়ে কালকে 21শে জুলাই বক্তব্য রেখেছিলেন, সে মুকুল রায় ভারতীয় জনতা পার্টিতে এসে উনি বলেছিলেন যে আমার ফোনে আড়ি পাতা, আমার 3টে ফোন, এই 3টে ফোনই ট্যাপ করা আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই 3টে ফোনই ট্যাপ করেন। সেই মুকুল রায়কে পাশে বসিয়ে উনি যখন আড়ি পাতার কথা বলছেন, তাতে পুরো বোঝা যায় যে কতখানি মানে কি বলবো, মানে অন্তঃসার শূন্য এদের বক্তব্য। শুনুন দেবী, আমাকে সময় দেওয়ার জন্য। আমি তিনজনের বক্তব্য শুনেছি না, আমি একটু ঝন্টু বড়াইয়ের কাছে আসি। উনি অধ্যাপক মানুষ এবং এই বিষয় নিয়ে তিনি দীর্ঘদিন ধরে চর্চা করছেন। এই যে ম্যালওয়্যার, সত্যি তো এটা যে এই নিয়ে অনেকগুলো পয়েন্ট, কাউন্টার পয়েন্ট। তবে এটা ঠিক কথা, উইকিলিক্সের পর থেকে যে বিভিন্ন জায়গা থেকে একেবারে স্ন্যাচ করা বা সার্ভেলেন্স করা বিরোধী পক্ষকে, এবং এরকম একটা ভোলাটাইল সিচুয়েশনস, মানে গণতন্ত্রটা মানে খুব স্থিমিত জায়গায় নেই, একদম পরিষ্কার প্রত্যেকটা মুহূর্তে, একটা টকশোয়ের মতো, যেন কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়বো না, এবং কেউ কাউকে দরকার পড়লে নানা রকম পরিস্থিতি, এইরকম একটা জায়গা। অর্থাৎ প্রত্যেকের পদক্ষেপ অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, এটা উঠে আসছে। কিন্তু এই উঠে আসা নিয়ে পাল্টা প্রশ্ন যেটা মানে আসছে, এটা কি খুব নতুন? প্রযুক্তির কারণে চিরকালই তো রয়েছে, তাহলে এটাকে নিয়ে এত শোরগোলটা কেন হচ্ছে? ঝন্টু বড়াই। সুজিত বাবু, এই প্যানেলে 3জন পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেশনের কথা শুনে মনে হলো যে এই যে আড়ি পাতা, মানে পেগাসিস তো আজকের দিনে একটা ম্যালওয়্যার, কিন্তু 93-96-এ আমরা জানি সুপ্রিম কোর্টে আড়ি পাতা নিয়ে কেস ফাইল হয়েছিল এবং 2006 তারা একটা রূপরেখা দিয়েছিল, যেটা এশিয়ার মধ্যে প্রথম ভারতবর্ষে সুপ্রিম কোর্ট দাঁড়িয়ে থেকে। অর্থাৎ আড়ি পাতার ব্যাপারটা নতুন নয়, এবং সেখানে গিয়ে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের চরিত্র প্রায় কম বেশি এক, এটা নতুন কিছু নয়, অন্তত এই আলোচনায় কিন্তু উঠে আসলো, সেটা কামরূপদা কিংবা কোহিনুরদের কথা কিংবা কেরাম ম্যাডামদের। এবার দ্বিতীয় হচ্ছে এই যে সফটওয়্যারটা নিয়ে কথা হচ্ছে, আমি প্রথমে বলে রাখি এটা কিন্তু জিরো ইউজ সফটওয়্যার। অর্থাৎ কেউ যদি ভেবে থাকে আমি মোবাইল সুইচ অফ করে রাখছি কিংবা আমি নেট অফ করে রাখছি কিংবা আমি ওই মমতা ব্যানার্জি দেখাচ্ছিলেন ওই একটা সেলোটেপ দিয়ে প্রতীকী একটা সেসব কোনো কিছুতেই আপনার এই সফটওয়্যারটা আটকানো যাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা যে এনএসও বা ইসরায়েলে কিন্তু এই সফটওয়্যারটা একটা ওয়েপেন্স, অস্ত্র, খেয়াল করুন, অস্ত্র। এবং সেখানে কিন্তু ওরা বারবার বলছে এই সমরাস্ত্র অথবা গোপন অস্ত্রের এটা কতগুলো গোপনীয়তা থাকে। ভারত একটা ক্লায়েন্ট, এটা অস্বীকারের জায়গা নেই। এবার প্রশ্নটা হচ্ছে ভারতে কে কিনলো, সরকার কিনলো নাকি বেসরকারি কোনো সংস্থা? বছর 2 আগে 2019 সালের ভোটের সময় কিন্তু এটা নিয়ে শোরগোল হয়েছিল, এবং আশ্চর্যজনকভাবে পৃথিবীর যে কটা দেশের বিরুদ্ধে শোরগোলটা হয়েছিল, আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে যে কটা দেশ, আজারবাইজান, বাহরিন,
কিংবা সংযুক্ত আরব শাহী, সৌদি আরব, কিংবা রাওয়ান্ডা, হাঙ্গেরি, মরক্কো, মানে এরা প্রত্যেকেই কিন্তু অগণতান্ত্রিক রাষ্ট্র, এরা গণতান্ত্রিক রাষ্ট্র নয়, এক্সেপ্ট ভারত। ভারত কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র। অর্থাৎ আজকে যে আমরা 75তম ফ্ল্যাগ দিবস পালন করছি, অর্থাৎ প্রতীকী দিবস, কি প্রতীকী দিবস? বাক স্বাধীনতার প্রতীকী দিবস, গণতন্ত্রের প্রতীকী দিবস, বহুদলীয় ব্যবস্থার প্রতীকী দিবস। আপনার আমার এখানে প্যানেলে প্রত্যেকে বসে আছে তাদের স্বাধীন চিন্তার প্রতীকী দিবস আজকে। আর 15ই আগস্ট হতে চলেছে সম্পূর্ণ একটা দিবস এইসবের। তার ক্ষেত্রে কি একটা ভয়ানক দিক নয় সুজিত বাবু? যেসব দেশ, বাকি 9টা দেশ যারা কিনেছে, তারা বেসরকারি কিনুক বা সরকারি সংস্থায় কিনুক না কেন, তারা তো একটা জিনিস উদ্দেশ্য সফল করার জন্য কিনেছে। কি উদ্দেশ্য? না, সরকারের বিরুদ্ধে যেসব মুখগুলো উঠে আসবে, সেটা বিরোধী মুখ, সাংবাদিক, মানবাধিকার কমিশন, তাদের বিরুদ্ধে এটাকে ইউজ করা হয়েছে। ভারতের ক্ষেত্রে এই মুখগুলো গণতন্ত্রের কতগুলো স্তম্ভ। যদি ভারত সরকারই এটা কিনে থেকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করে, এখন যেটুকু খবর আসছে আমাদের কাছে যে 10টি দেশের 50,000 গণ্যমান্য বিরোধী আসনে বসে থাকা সংবাদপত্রের সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে এটা ব্যবহার করা হয়েছে, অন্তত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কথায়, তাহলে তো এটা একটা ভয়ানক দিক আজকের ভারতবর্ষের ক্ষেত্রে। এবং এটা যেখানে 2006 সালে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছিল ট্যাপিং একটা সরকারি ট্যাপিং কিন্তু বেআইনি নয়, কিন্তু তার কতগুলো রূপরেখা থাকে। হ্যাঁ, সরকার অনেক সময় গোয়েন্দাগিরি করতে গিয়ে ট্র্যাপ করতে পারে, কিন্তু তার জন্য কিন্তু অনেক ধরনের রেস্ট্রিকশন আছে। আপনাকে 2 ঘন্টার মধ্যে সেটাকে অ্যাকনলেজ করতে হবে, তথ্য প্রযুক্তির একটা টিম বানাতে হবে, তারপরে সেটা সুপ্রিম কোর্টকে টাইম টু টাইম জানাতে হবে। ভারত সরকার যদি এটা 2019 সালে খবর পেয়ে থাকেন, তাহলে আজ অব্দি এটা করলো না কেন? এটা কিন্তু বড় একটা কথা। দ্বিতীয় কথা, আপনি জানেন সুজিত বাবু, 2006 সালে যখন সুপ্রিম কোর্ট বলছে যে প্রত্যেকটা ট্র্যাপিং এ একটা করে সিবিআই তদন্ত হবে, সেই সালে কি আশ্চর্যজনকভাবে কি ভয়ানক গণতন্ত্র আমাদের, যে সেই সময় সিবিআই তদন্ত চলাকালীন 180 দিন, মানে 6 মাসের মধ্যে সিবিআই তদন্ত চলাকালীন 111টা ফোন ট্যাপিং এর ঘটনা হয়েছে। অর্থাৎ এই ট্যাপিং কিন্তু আমাদের ভারতবর্ষের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে এটা একটা মেকানিজম। সেই মেকানিজমটা হচ্ছে বিরোধীরা কি স্ট্র্যাটেজি নিচ্ছে সেটা জানা আজকে নতুন নয়। রাজনৈতিকভাবে আপনি দেখুন, রাজনৈতিকভাবে বিভিন্ন সময় নানা আড়ি পাতো, যেটা বললো, আমরাও দেখেছি বেশ কিছু সিনেমাতে মধ্যরাতে গেস্টটা পড়া এসে বাড়ির দরজা নক করতো, বিশেষ করে বিজ্ঞানীদের, যে রাত্রিবেলা জেগে আবার নানা কিছু মাথায় ওদের সব ঘুরে ফোরে, তো কিছু হিটলারের বিরুদ্ধে আবার কিছু করছে বলছে কিনা। মধ্যরাতে স্ট্যালিনের সময়ও এরকম ঘটনা এরকম মানে হতো, যে তাদের মানে যে রেড ফৌজের যারা ইন্টেলিজেন্স বিভাগে, তারা এসে এরকম যারা একটু ভিন্ন স্বরে কথা বলতো, এগুলো আছে। কিন্তু এই সফটওয়্যারটা যেটা মোবাইলের মাধ্যম দিয়ে প্ল্যান্ট হচ্ছে, এটা নিঃসন্দেহে বিরোধী শক্তিকে তো আতঙ্কিত করবে বটেই। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা ভয় পাবেন না বিরোধী রাজনৈতিক শক্তিকে। তাহলে কি আপনি কি এটা মনে করেন একজন বিশ্লেষক হিসাবে, যে ভারতবর্ষের বিরোধী শক্তি একটা যথেষ্ট ভয়ের বাতাবরণের মধ্যে দিয়ে রয়েছে, এই সার্বিক একটা ভয়ের বাতাবরণ চলছে, আপনি কি সেটা মনে করেন? সংক্ষেপে একটু জানতে চাইবো ঝন্টু বাবু। একদম সুজিত বাবু, আমরা বহুদলীয় ব্যবস্থায় বাস করি। আমাদের এই ধরনের ব্যবস্থা যারা করছে স্পাই ঘাটিয়ে, তারা কিন্তু আমার মনে হয় বহুদলীয় ব্যবস্থায় এক চশমা অর্থাৎ একদলীয় চশমা দিয়ে ব্যাপারটাকে দেখার চেষ্টা করছে। এটা কিন্তু একটা ভয়ানক ব্যাপার। আপনার আমার ব্যক্তি স্বাধীনতার জায়গায় যেমন ভয়ানক, একটি রাজনৈতিক দলের স্বাধীন মত প্রকাশের, জনগণের পাশে থাকার ক্ষেত্রে একটা ভয়ানক কালো দিন এটা। আমার তো মনে হয় পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির যে আন্দোলন, তার চেয়ে তো এটা ভয়ানক ইস্যু, কারণ এটা আমাদের সংবিধানের মেন বেসকে অ্যাটাক করে দিয়েছে, যে বেসটা কিন্তু দাঁড়িয়ে আছে ভারতবর্ষের সাধারণ বহুদলীয় ব্যবস্থা। আমাকে 30টা সেকেন্ড সুজিতদা, আমার দুটো পয়েন্টে এখানে কাউন্টার করার আছে, কারণ একটা মিসকনসেপশন যাচ্ছে এই প্যানেল থেকে এই মুহূর্তে, সেটাকে আমাকে ক্ল্যারিফাই করা খুব জরুরি। প্রথম কথা যেটা আছে, ডিফারেন্স বিটুইন স্নুপিং আর ফোন ট্যাপিংয়ের বিষয়টা টেকনিক্যাল লোককে দিয়ে আপনি জিজ্ঞাসা করে নেবেন। দে আর অ্যাবসলিউটলি টু ডিফারেন্ট থিংস। কারণ আমরা ইলেকশনের সময় দেখেছি মমতা ব্যানার্জি ফোন ট্যাপ হয়েছে এবং অন্য দলেরও ফোন ট্যাপ হয়েছে, ওটা আলাদা বিষয়। একটা সফটওয়্যার ইনস্টল করে দেওয়া হলো, আপনার ক্যামেরা তাকে নিয়ে আপনার সব কিছু প্রাইভেসি বাইরের সংস্থার কাছে চলে যাচ্ছে। দিস আর অ্যাবসলিউটলি টু ডিফারেন্ট থিংস, প্রথম কাউন্টার। সেকেন্ড কাউন্টার যেটা কেয়া দেবী বলছেন যে এনএসওর কাছে এমনেস্টি যে কথাগুলো এনেছিলেন, যে এনএসওর যে স্টেটমেন্টটা নিয়ে, এখানে আমি বলি আপনাকে প্রথম কথা যে এনএসও
এনএসও বলছে ডাইরেক্টলি যে আমরা সফটওয়্যারটা বিক্রি করছি টু আওয়ার ক্লায়েন্টস, আর ক্লায়েন্টস কারা ওদের? ক্লায়েন্টস হচ্ছে ট্রাস্টেড অ্যান্ড ভেটেড গভর্নমেন্টস, এই কথাটা স্টেটমেন্টে রয়েছে। তার মানে হচ্ছে এই কেসে ভারত সরকার অথবা ভারত সরকারের 10টা এজেন্সি, যেটাকে ডিসেম্বর 2019-এ 2018-তে কেন্দ্র সরকার আইটি অ্যাক্ট অ্যামেন্ড করে বলেছিল যে এই 10টা সংস্থা মানে সার্ভেলেন্সের কাজ করতে পারবে, এটা পার্লামেন্টে রয়েছে এবং এটা আইনে রয়েছে আইটি অ্যাক্টের মধ্যে। ওকে, এবার একটা সেকেন্ড স্যার, না একটা সেকেন্ড আমি শেষ করে দেই, জাস্ট পয়েন্টটা শেষ করে দেই, একটু সময়টাকে না পয়েন্টটা শেষ করে দেই, নালে বুঝতে পারবেন না আপনি। জিনিসটা হচ্ছে যে এনএসও কোনোদিনই ক্লায়েন্টের কার উপরে সার্ভেলেন্স করলো, ওরা ক্লিয়ারলি বলে দিয়েছে এই স্টেটমেন্টটা আমাদের কাছে নেই, এই ডাটাটা আমরা রাখি না, এটা ক্লায়েন্ট এন্ডে থাকে। তা এটা ক্লিয়ার হয়ে গেল। আর যদি সময় দিন আমি বাকিটাও বলে দিতে পারি। যাই হোক, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। ওকে, দুজনেই বলতে চাইছেন। ঝন্টু বড়াইকের কাছেও বক্তব্য রয়েছে, কোহিনুর মজুমদারের কাছেও আছে। একটা বিরতির সময় হয়েছে, বিরতির থেকে ফিরে নিঃসন্দেহে এই বিতর্কটা, এটা ঠিক কথাই যে দ্রব্যমূল্য, মানুষের জীবনযাপন করাটা যেমন খাদ্য দরকার, বাসস্থান দরকার, এটা জীবনের শর্ত, সেই জায়গাতেও যেমন একটা মানুষের চাপ, কিন্তু মানুষ যখন বেঁচে থাকে যে কোনো মুহূর্তে তার কাছে হচ্ছে তার নিজের সত্তা বিকিয়ে আজকের যুগে যখন চরম গণতন্ত্রের প্রসারণ ছিল তার সময়, যখন চরমভাবে উৎকর্ষতা প্রযুক্তির সময়, সেই সময় দাঁড়িয়ে কারুর উপর জাসুসি করা, সে সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনৈতিক নেতৃত্ব, বিরোধী কণ্ঠস্বর, সেটা ভয়ঙ্কর একটা প্রতিক্রিয়া তৈরি করে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হয়নি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসও শেষ মুহূর্তে অন্য কথা বলেছে, সবই অন্য কথা বলে। তার কারণ মানুষের ভাবনা চিন্তা কোনো কিছুর উপরে নিয়ন্ত্রণ করা কার্যত অসম্ভব। এরকম একটা পরিস্থিতি তাহলে কেন তৈরি হচ্ছে? কিসের এত সার্ভেলেন্সের প্রয়োজন? ভারতবর্ষের রাজনৈতিক রাষ্ট্র ব্যবস্থায় কি বিরোধী শক্তি যারা বলছেন তাদের উপর কি সত্যি সার্ভেলেন্সের প্রয়োজন বহমান? বা কেন্দ্রীয় সরকারের মন্ত্রীর নামই বা হঠাৎ করে উঠে আসছে কেন? সেই সব প্রশ্নের উত্তর নেব একটা বিরতির পর। ফিরছি, সঙ্গে থাকুন।